জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ নাইমের বাবা কামরুল ইসলাম বলেছেন, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, কিন্তু সেভাবে সম্মান মর্যাদা পায়নি। কাগজে কলমে অনেক উদ্যোগের কথা বলা হয়, কিন্তু এর সঙ্গে বাস্তবের মিল নেই। সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সে সহযোগিতা পেতে কী পরিমাণ ভোগান্তি তা বলে বোঝানো যাবে না। তিনি বলেন, ছেলের কবরটিও ভালোভাবে বাধাই করে দেওয়া হয়নি। আমাদের যখন কোনো সমাবেশে ডাকা হয় তখন অনেক কথা বলে, অনুষ্ঠান শেষ হলে রূপ পাল্টে যায়। মানে এটি পড়তে আমার খুব খারাপ লেগেছে, কিন্তু তারপরেও আমাকে উল্লেখ করতে হয়েছে। আপনি এ বিষয়ে কি বলবেন? আসলে একজন শহীদের বাবার আকুতি বা তার মনের কথা তিনি প্রকাশ করেছেন। শহীদদের সম্মান পেতে হলে এনসিপি করতে হবে, সরকারি দল করতে হবে, তাহলে শহীদদের সম্মান পাওয়া যাবে। হয়তো তার বাবা সরকারি দলের সাথে রাজনীতি করেন না, এজন্য সঠিক সম্মান পান না। এটা হলো পূর্ব শর্ত। শুধু শহীদ না, আহতদের ক্ষেত্রেও যদি আপনার সুবিধা পেতে চান, অথবা লিস্টেড হতে চান, অথবা আপনি যদি রাষ্ট্রের কোনো আনুকূল্য পেতে চান, আপনাকে সরকারি দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এটা হলো বিষয়, ঠিক আছে। কিন্তু আপনার যেই যেই কিশোরী রুটি বলার বেলুন নিয়ে রাজপথে সে নামছে, ঠিক আছে, সে কিন্তু মানে কোনো দলের ডাকে আসে নাই, কোনো সমন্বয়কের ডাকে আসে নাই। সে আসছিল কেন জানেন? যে ও দেখছে টিভিতে যে এইভাবে বাচ্চাদেরকে, ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। তার মাঝেও একটা ইন্সপিরেশন যে আমি এই হত্যাকাণ্ড মানি না, আমি এই মৃত্যুপুরী চাই না। এই না চাওয়া থেকে সে প্রতিবাদে নামছে, ঠিক আছে। কিন্তু এই রকম একটা চাওয়ার যে গণ অভ্যুত্থান, সাধারণ মানুষের অনুভূতি, এইটাকে ব্যাপকভাবে রাজনৈতিকরণ বা এইখান থেকে একটা রাজনৈতিক প্রক্রিয়া দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এইটাই হলো সমস্যা। এইটা যে সবার ছিল, সেই সবার জায়গাটাকে ছিনায় নিয়েছেন ডক্টর ইউনূস স্যার, নিয়ে একটা নির্দিষ্ট দলের কাছে এভাবে দিয়েছেন। নির্দিষ্ট দল মানে এনসিপি বা তাদেরকে দিয়েছেন, বা তার অনুগত মানে রাজনৈতিক দল বা এরকম। এইটা দেওয়ার ফলে এই যে শহীদ, একটা শিবিরের পক্ষ থেকে শহীদ, ছাত্র দলের পক্ষ থেকে শহীদ, তারা রাষ্ট্রের পক্ষ থেকে ওই ডাক বা ওই মায়া, ওই স্নেহটা পায় না, তাদেরকে প্রয়োজন মনে করা হয় না। আবার যারা এই ধরনের আহত না, দেখা যাচ্ছে তারা ওই সরকারি দল করার কারণে ওই আহত বা নিহতের পরিবারের চেয়ে বেশি সম্মান পাচ্ছে। তো এইটা হলো একটা বিষয়। আমাদের এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা সবাই একত্রিত ছিলাম, মিলেমিশে ছিলাম, সবাই উদযাপন করতাম। আমাদের এই উদযাপন করতে করতে হঠাৎ করে একদিন ডক্টর ইউনূস স্যার কিছু ছেলেপেলেকে নিয়ে আমেরিকায় গেলেন। আমেরিকায় গিয়ে পরিচয় করা দিলেন, অমুক হলো আমাদের মাস্টার মাইন্ড। এই যে ঘোষণা করে দিলেন, দেখছেন তারপরের দিনে সকল সংগঠন মিলে পরস্পরকে কাদা ছড়াছড়ি, গালিগালাজ, বাংলাদেশের গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে ভাগ করে দিলেন। একবারে ভাগ করে দিয়ে আমাদেরকে, আমাদের মানসিক অবস্থাকে ভেঙে ফেললেন। আমাদের এই গণ অভ্যুত্থানের ভাগের অভিযোগে অভিযুক্ত হলো ডক্টর ইউনূস স্যার। আমাদের এত বড় ক্ষতি শেখ হাসিনাও করতে পারেনি, শেখ হাসিনাও আমাদেরকে এভাবে ভাঙতে পারে নাই, যেভাবে ডক্টর ইউনূস স্যার আমাদেরকে ভেঙে দিয়েছেন। এবং এইভাবে শুধু ভেঙে দেননি, এই তার অনুগত যে সরকারি দল, সেই দলকে তিনি অফুরন্ত অর্থ আয়ের সুযোগ করে দিয়েছেন। সচিবালয়ে, জেলা প্রশাসক অফিসে, ইউনিয়ন পরিষদ অফিসে, জায়গায় জায়গায়, ক্ষেত্র বিশেষে, বিশ্ববিদ্যালয়ে, সিটি কর্পোরেশনে, এগুলোতে তারা যাচ্ছে, ঘুরছে, ফিরছে। গতকালকে আপনাদের এখানে আমার সঙ্গে শোতে আসছিল একটা ছোট বোন, সে নাকি এনসিপির মুখপাত্র। সে নিজেও রেলে চাঁদাবাজির সঙ্গে, ওখানে তার ভিডিও ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছোট বোনটা, হ্যাঁ, সিনথিয়া। সে এগুলো 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 আসলে আজকে যদি তাদের অর্থনৈতিক এই আয়ের উৎসটা বন্ধ করে দেয় না, এখানে কেউ আইসা ঢু মারবে না, ঠিক আছে। এখানে টাকা আয়ের সোর্স করে দিয়েছে। আর এগুলোতে এমন অফুরন্ত শক্তি দিয়েছে ছোট ছোট মানুষের মধ্যে। সেই শক্তিটা হলো যে এদের চাহিদা পূরণ না করলে আপনি আওয়ামী লীগের দোসর হবেন এবং আপনি নির্ঘাত জেলে যাবেন। আমার বগুড়া থেকে এই যে যেদিন এনসিপির দল ঘোষণা করে, সেদিন একটা ব্যবসায়ীর কাছ থেকে, আওয়ামীপন্থী ব্যবসায়ী, ওর কাছে বলছে আপনি 60টা বাস দেন। সে বলছে যে আমার এত টাকা নাই, এই মুহূর্তে 3টা দিচ্ছি আমি, ঠিক আছে। ওর কাছ থেকে 3টা বাস তো নিছে, 4টা বাস না দেওয়ার জন্য ওকে আওয়ামী লীগের দোসর বানায়ে, গণহত্যায় অভিযুক্ত বানায়ে একটা মামলা দিয়ে ঢুকাই দিয়ে দিয়েছে জেলে
এখনো জেলে আছে সে। ঠিক আছে, এই যে একটা মানুষের উপরে জুলুম, ঠিক আছে, এই জুলুম আপনার হলো এই সুস্থ, আমরা তো এখন, আমি আপনার সাথে কথা বলছিলাম যে বাংলাদেশে একটা ঝড় হয়ে গেছে, ঝড়ের পরে সবাই আম কুড়াচ্ছে। ঠিক আছে, এখন ঝড়ে আম কুড়াচ্ছে, ঝড় তো থামতে হবে। সেটাই বলছিলাম যে ঝড় ঝড়ের পরে আম পড়ে, সেগুলো কুড়ানো হয়, আম কিন্তু কুড়াবে, একটা সময় শেষ হয়ে যায় আমগুলি, শেষ সেটি হয়। তখন বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে মানে কৃত্রিমভাবে প্রতিনিয়ত ঝড় সৃষ্টির যে চেষ্টা, ঝড় সৃষ্টি করে আরো আম লাগবে আমার, আরো আম দাও, আরো আম দাও, গাছটা তো বাঁচতে হবে। গাছ তো একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে মব সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, হ্যাঁ, এটা তো চাওয়ার মতো কোনো বিষয় না। জি।